जी सर। ওয়ালাইকুম আসসালাম। আমাদের লেকচার নাম্বার 21 থেকে আমরা স্টার্ট করব আজকে। আজকের আমাদের যে ডিসকাশন যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলো একটু দেখে নাও। আজকে প্রথম টপিকস থাকবে আমাদের লিমিটেশন এন্ড অ্যাডভান্টেজেস অফ স্ট্যাটিক রিলে। আমরা লাস্ট ক্লাসে স্ট্যাটিক রিলে নিয়ে ডিসকাস করতেছিলাম। স্ট্যাটিক রিলের মধ্যে আমরা বলেছিলাম যে এটার মধ্যে কোনো মুভিং পার্ট থাকবে না, এজন্য এটাকে আমরা বলি স্ট্যাটিক রিলে। এর ভিতরে কি থাকে? এর ভিতরে ছিল শুধুমাত্র ইলেকট্রনিক কম্পোনেন্ট কিছু ছিল। সো এই ইলেকট্রনিক কম্পোনেন্ট দিয়ে আমরা কি করতাম? আমরা কারেন্টটাকে সেন্স করতাম। কারেন্টটাকে সেন্স করে তার একটা প্রিসেট ভ্যালু ছিল, যেটা আমরা কম্পারেটর দিয়ে সেট করতাম। এই প্রিসেট ভ্যালুটা, সেই সেট ভ্যালু থেকে যদি বেশি কারেন্ট যায় বা বেশি ভোল্টেজ থাকে, সেক্ষেত্রে আমাদের এই কম্পারেটরের আউটপুটে একটা সিগন্যাল আসে। এই সিগন্যালটাকে আমরা বুস্ট আপ করার জন্য অ্যাম্পলিফায়ার ইউজ করি। সেই বুস্ট আপ সিগন্যালটা দিয়ে আমরা ট্রিপ কয়েলকে এনার্জাইজ করি। সো এটা ছিল হচ্ছে কি স্ট্যাটিক রিলে, যেটার মধ্যে শুধুমাত্র ইলেকট্রনিক পার্ট ছিল, কোনো মেকানিক্যাল পার্ট বা কোনো মুভিং পার্ট এখানে ছিল না। অর্থাৎ সুইচিংটা হতো আমাদের ট্রানজিস্টরের থ্রুতে বা অপ্টো কাপলারের থ্রুতে, যেটা সুইচিংটা বা নর্মালি ওপেন কনটা ক্লোজ হতো। সো ট্রানজিস্টরের থ্রুতে কিন্তু আমাদের সুইচিং অপারেশনটা হতো। সো আজকে সেই রিলের লিমিটেশন গুলা দেখবো আমরা এবং এর অ্যাডভান্টেজ গুলা দেখবো। এরপরে দেখবো কি ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে। এরপরে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রিলেতে চলে যাব স্ট্যাটিক রিলের পরে। ইলেকট্রোম্যাগনেটিক রিলে আমরা জানি যে দুই ধরনের হয়, একটা অ্যাট্রাকশন আর একটা ইন্ডাকশন। আজকে আমরা অ্যাট্রাকশনটা নিয়ে ডিসকাস করব। এরপরে আমরা এই যে রিলে, ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে, এই রিলের যে পিক আপ সেটিংস এবং রিসেট সেটিংস কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমরা দেখব। স্ট্যাটিক রিলেতে অ্যাডজাস্টমেন্ট কিভাবে করা যায় সেটা আমরা দেখলাম, যে কম্পারেটরের যে ইনপুট, এই ইনপুটের রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করার মাধ্যমে আমরা কি করতে পারি, এই রিলেটার কারেন্ট সেটিংস বা ভোল্টেজ সেটিংসকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। বাট এক্ষেত্রে আমরা কিভাবে অ্যাডজাস্ট করি সেই জিনিসটা আজকে আমরা দেখবো, সেই কনসেপ্টটা নিয়ে আমরা ডিসকাস করব। স্পেশাল ফিচার্স অফ অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ রিলে, এর যে কিছু স্পেশাল ফিচার্স আছে, যেটা কোথায় কোথায় ইউজ করি এবং এটা কি কি স্পেশাল যে ফিচার্স যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। অ্যাপ্লিকেশন অফ অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ রিলে, অ্যাপ্লিকেশন অর্থাৎ কোথায় এটাকে ইউজ করা হয়, ব্যালেন্স বিম রিলে, এবং ফাইনালি আমরা ব্যালেন্স বিম রিলে নিয়ে আমাদের আজকে লেকচার শেষ করব। আচ্ছা, আজকে প্রথম টপিকসে আসো, অ্যাডভান্টেজেস অফ স্ট্যাটিক রিলে। এই রিলের অ্যাডভান্টেজ গুলো কি কি? দ্য static relay consumes very less power, because of which the burden on the measuring instrument decreases and their accuracy increases. আমরা জানি যে এই যে রিলে, এই রিলের ভিতরে শুধুমাত্র ইলেকট্রনিক কম্পোনেন্ট ছাড়া আর কিছু থাকে না, ঠিক আছে? এখানে কোনো মেকানিক্যাল পার্ট থাকে না। সো এটা খুবই লেস অ্যামাউন্টের পাওয়ার কনজিউম করে, খুবই লেস পাওয়ার। সো এগুলা দেখবো পরে আমরা, যে মাত্র 0.2 VA, মানে খুবই অল্প পাওয়ার সে কনজিউম করে। সো এই অল্প পাওয়ার কনজিউম করার কারণে আমাদের, যেহেতু সিট থেকে কানেকশনটা আসে কোথায়, রিলেতে, তার মানে সিটির যে আউটপুট বা সিটির যে সেকেন্ডারি বা পিটির যে সেকেন্ডারি, এই পিটির সেকেন্ডারি থেকে যেহেতু আমাদের রিলেতে কানেকশন আসতেছে, সো পিটির সেকেন্ডারিতে আমাদের বার্ডেনটা খুবই কম থাকে, যেহেতু এটা খুবই লেস পাওয়ার কনজিউম করে। সো বার্ডেনটা সেজন্য সিটির মধ্যে অনেক কম। সো যেহেতু বার্ডেনটা কম, সো এটা কিন্তু আমাদের অ্যাকুরেসিটা এজন্য, এর এই সিটির অ্যাকুরেসিটা এজন্য অনেক বেশি থাকে। তার মানে আমি যদি বলি 5 অ্যাম্পিয়ারের তুমি অপারেট করো, তাহলে সে ঠিক সেম 5 অ্যাম্পিয়ারই সে অপারেট করবে, ঠিক আছে, যেহেতু এর ভিতরে ড্রপটা খুব কম থাকে। সো এটা হচ্ছে গিয়ে প্রথম অ্যাডভান্টেজ আমাদের। দুই নাম্বার যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে দ্য স্ট্যাটিক রিলে গিভস দ্য কুইক রেসপন্স। এটা খুব দ্রুত অপারেট করতে পারে, লং লাইফ, হাই রিলায়েবিলিটি, সর্বক্ষেত্রে সে অপারেট করে, সবসময় এটা অপারেট করে, অর্থাৎ 10 বার অপারেট করতে বললে সে 10 বারই অপারেট করবে। এন্ড অ্যাকুরেসি, এবং এর অ্যাকুরেসিটা যেটা বললাম যে খুবই হাই। কেন হাই? কারণ এটা যে পাওয়ার কনজাম্পশন, এটা খুব কম পাওয়ারে এটা কিন্তু অপারেট করতে পারে, এন্ড ইট ইজ শক প্রুফ, ঠিক আছে? সো এগুলো হচ্ছে গিয়ে তার অ্যাডভান্টেজ। দ্য রিসেট টাইম অফ দিস রিলে ইজ ভেরি লেস, অর্থাৎ একটা রিলে পিক আপ থেকে যখন রিসেটে আসবে, তখন এই যে টাইমটা, পিক আপ থেকে রিসেটে যাওয়ার যে সময়টা, এটা খুবই কম সময়ে সে কিন্তু রিসেট হয়ে যায়। এটার জন্য কিন্তু আমাদের খুব বেশি সময় লাগে না। ইট ডাজ নট হ্যাভ এনি থার্মাল স্টোরেজ প্রবলেম। এটার কোনো থার্মাল স্টোরেজ প্রবলেম নাই। থার্মাল স্টোরেজ প্রবলেম মানে কি? আমরা জানি যখন আমরা থার্মাল রিলে নিয়ে আমরা ডিসকাস করছিলাম, ওভারলোড প্রোটেকশনের জন্য যে থার্মাল রিলেগুলো আমরা ইউজ করছিলাম, যার ভিতরে কি ছিল, বায়োমেটালিক এলিমেন্ট ছিল। এই বায়োমেটালিক এলিমেন্টের ভিতরে, বায়োমেটালিক এলিমেন্টে যখন আমাদের ওভার কারেন্ট যায়,
তখন কিভাবে সে অপারেট করে, তখন এই হাই কারেন্টের কারণে এখানে হিট লস হয়, এই হিটের ফলে সে বেন্ড হয়, এই বেন্ড হওয়ার ফলে আমাদের সে নর্মালি ওপেন কন্ট্যাক্টকে সে পুশ করার ফলে কন্ট্যাক্টটা ক্লোজ হয়। সো ক্লোজ হওয়ার পরে আমাদের সার্কিট ব্রেকার ট্রিপ করে, কিন্তু ট্রিপ করার সাথে সাথে কিন্তু আমাদের রিলে রিসেট হয় না। কারণ কি, যখন এটা বেন্ডিং হয়, এই বেন্ডিং হয়ে হিটটা যখন কমে আসে তখন কিন্তু আমাদের বায়োমেটালিক এলিমেন্টটা তার আগের পজিশনে ব্যাক করে। তার মানে এখানে কিছু থার্মাল স্টোরেজ প্রবলেম আছে, অর্থাৎ যখন হিট হয়, হিট হওয়ার ফলে যে বেন্ড হলো, বেন্ডিংটাকে তার আগের পজিশনে ব্যাক করার জন্য একটু সময়ের দরকার। বাট এখানে যেহেতু কোনো বায়োমেটালিক এলিমেন্ট নাই, এটা পুরাটাই হচ্ছে, এই পুরা অপারেশনটাই হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্টের মাধ্যমে। সো এখানে কোনো থার্মাল স্টোরেজ প্রবলেম নাই, এটা হচ্ছে তার আরেকটা অ্যাডভান্টেজ। দ্য রিলে অ্যাম্প্লিফাইজ দ্য ইনপুট সিগন্যাল উইচ ইনক্রিজেস দেয়ার সেন্সিটিভিটি। অর্থাৎ আমাদের রিলে তো আমাদের খুব কম কারেন্টে একটা অপারেট করে, যেটা বললাম, কম কারেন্টে অপারেট করার পরে আউটপুট যে সিগন্যালটা সে প্রোভাইড করবে, সেই সিগন্যালটাকে আবার কি করা হয়, বুস্ট আপ করা হয়। কিসের মাধ্যমে? অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে। বুস্ট আপ করার পরে বুস্ট আপ সিগন্যাল দিয়ে আমাদের যে সার্কিট ব্রেকারের যে ট্রিপ কয়েলটা, এই ট্রিপ কয়েলটাকে এনার্জাইজ করা হয়, যার ফলে এর সেন্সিটিভিটিটা অনেক বাড়ে। অর্থাৎ খুব অল্প কারেন্টেও সে অপারেট করতেছে, বাট এটা অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে বুস্ট আপ করার কারণে কিন্তু আমাদের অল্প কারেন্টে অপারেট করলেও আমাদের সঠিকভাবে এটা অপারেট করতে পারে ডিউরিং ফল্ট কন্ডিশন। দ্য চান্সেস অফ আনওয়ান্টেড ট্রিপিং ইজ লেস ইন দিস রিলে। আনওয়ান্টেড ট্রিপিং মানে কি? অর্থাৎ যেখানে ট্রিপ করার দরকার নাই বা প্রয়োজন নাই, সেই জায়গায় এটা ট্রিপ করে না। কোথায় ট্রিপ করার দরকার নাই? যখন সুইচিং অপারেশন হয়, সুইচিং অপারেশনের ক্ষেত্রে আমাদের কি হয়, কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেড়ে যায়। কারেন্টের ম্যাগনিটিউড বেড়ে যাওয়ার কারণে আমাদের রিলেটা আননেসেসারিলি ট্রিপ করে ফেলতে পারে। ঠিক আছে, যখন আমরা ইন্ডাকটিভ সার্কিটে সুইচিং করি, আমরা দেখেছিলাম ইন্ডাকটিভ সার্কিটে সুইচিং এর সময় আমাদের তিনটা পিরিয়ড থাকে, সাবট্রানজিয়েন্ট পিরিয়ড, ট্রানজিয়েন্ট পিরিয়ড এন্ড স্টেডি স্টেট পিরিয়ড। সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের ভিতরে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি থাকে, এর কারণ হচ্ছে এর ভিতরে ডিসি কম্পোনেন্ট থাকে। সো তার ফলে এসি প্লাস ডিসি যোগ হয়ে কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেড়ে যায়। সো যেটা নর্মাল স্টেডি স্টেট কারেন্টের থেকে এর ভ্যালুটা অনেক বেশি। সো এই কন্ডিশনে রিলেটা আননেসেসারিলি ট্রিপ করে ফেলতে পারে, যেটাকে আমরা বলতেছি সুইচিং অপারেশনের সময়। সো এই যে রিলে, আমাদের যে স্ট্যাটিক রিলে আছে, এই রিলেতে আনওয়ান্টেড ট্রিপিং অর্থাৎ ফলস অপারেশন হওয়ার সম্ভাবনা কম। এটা সব সময় আমাদের ফল্টি কন্ডিশনে অপারেট করে, কখনো ট্রানজিয়েন্ট ফল্ট বা সুইচিং অপারেশনের সময় এই রিলেটা অপারেট করবে না। The static relay can easily operate in earthquake prone areas because they have high resistance to shock. So এখানে আর্থকোয়াক প্রোনে মানে কি, যেখানে আর্থকোয়াক হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেসব এরিয়াতে, সেসব এরিয়াতেও আমরা এগুলোকে ইউজ করতে পারি। কারণ আমাদের যখন ভাইব্রেশন হয়, আর্থকোয়াক হলে তখন ভাইব্রেশন হবে। যদি ইলেকট্রোমেকানিক্যাল রিলে থাকে, ইলেকট্রোমেকানিক্যাল রিলের মধ্যে তোমরা অলরেডি ল্যাবের মধ্যে দেখে আসছো যে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাকশন টাইপ রিলেতে মুভিং পার্ট থাকে। সো ওইখানে একটা ডিস্ক থাকে যেটা মুভ করে। সো এখানে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাকশন টাইপ রিলেতে যদি আর্থকোয়াক প্রোন এরিয়াসে তুমি এটা কানেক্ট করো, তাহলে ভাইব্রেশনের ফলে এটার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হতে পারে। ভাইব্রেশনের ফলে এটার কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যেতে পারে, এর কন্ট্যাক্টটা ক্লোজ হতে পারে। বাট এখানে যেহেতু শুধুমাত্র ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে, সো এই কন্ট্যাক্টটা ক্লোজ হবে শুধুমাত্র ডিপেন্ড করতেছে এর প্রিসেট ভ্যালুর উপরে, অর্থাৎ তার পিক আপ সেটিংস এর উপরে। এখানে ভাইব্রেশনের ফলে এটার কোনো এর অপারেশনে কোনো প্রবলেম হবে না। সো এই হচ্ছে কি আমাদের কতগুলো অ্যাডভান্টেজ, যেটা স্ট্যাটিক রিলে। এই অ্যাডভান্টেজ গুলোর মধ্যে যে কোনো পয়েন্টে যদি কারো কোনো প্রবলেম থাকে বা কনফিউশন থাকে, জিজ্ঞেস করো। হ্যালো। আচ্ছা, কনফিউশন। আচ্ছা, তাহলে এরপরে আসো লিমিটেশন অফ স্ট্যাটিক রিলে। লিমিটেশন গুলো কি কি? দ্য কম্পোনেন্ট ইউজ বাই দ্য স্ট্যাটিক রিলে আর ভেরি সেন্সিটিভ টু দ্য ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ। এই যে ভিতরে যে ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলো আছে, এগুলা খুবই সেন্সিটিভ। কিসের উপরে সেন্সিটিভ? ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ। ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জটা কি? ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জটা হচ্ছে কোনো চার্জ পার্টিকেলকে যখন একটা আনচার্জ পার্টিকেলের সামনে তুমি নিয়ে আসবা, তখন চার্জ পার্টিকেল থেকে আনচার্জ পার্টিকেলের ভিতরে একটা ইলেকট্রন ফ্লো হওয়ার একটা প্রভিশন ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ। সো যখন আমরা মেইনটেনেন্স করব, এই যে ইলেকট্রনিক কম্পোনেন্ট যেগুলো থাকবে এই স্ট্যাটিক রিলের ভিতরে, এটা খুবই সেন্সিটিভ এই ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জে। অর্থাৎ আমাদের বডিটা যদি চার্জ আপ থাকে,
কোনো কারণে, সো সেক্ষেত্রে কিন্তু আমাদের বডি চার্জ কিন্তু আমাদের এই ইলেকট্রনিক কম্পোনেন্টের মধ্যে ডিসচার্জ হয়ে যেতে পারে। সো সেটার একটা প্রভিশন থাকে। সো সেক্ষেত্রে আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট নিতে হবে যাতে করে কোনোভাবে ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ আমাদের মেইনটেনেন্সের সময় আমাদের এই যে ইলেকট্রনিক যে কম্পোনেন্ট গুলো আছে এগুলোর মধ্যে যেন ডিসচার্জ না হয়। ঠিক আছে, সো সেটাই বলতেছে দ্য স্পেশাল মেইনটেনেন্স ইজ প্রোভাইডেড টু দ্য কম্পোনেন্টস সো দ্যাট ইট ডাজ নট এফেক্ট বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ। ঠিক আছে, তার মানে আমরা যদি যখন মেইনটেনেন্স করবো তখন আমাদের নিজেদের যে বডিটা সেটা যদি চার্জ থাকে সেটাকেও আমাদের ডিসচার্জ করে নিতে হবে। সো সেটার জন্য আমাদের অ্যাডিশনাল আমাদের স্যুট থাকে। ঠিক আছে, যখন আমাদের মেইনটেনেন্স করবো তখন আমাদের অ্যাডিশনাল যে স্যুটটা সেটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জটাকে প্রিভেন্ট করে। আচ্ছা, এটা হচ্ছে কি 1 নাম্বার লিমিটেশন। সেকেন্ড যে লিমিটেশনটা আছে, দ্য রিলে ইজ ইজিলি এফেক্টেড বাই দ্য হাই ভোল্টেজ সার্জ, যেটা আগেও আমরা বলেছিলাম যে যেহেতু এটা ইলেকট্রনিক ইকুইপমেন্ট আছে, সো এটার হাই ভোল্টেজ সার্জ যখন আসবে, অর্থাৎ ভোল্টেজ স্পাইক যখন আসে, তখন কিন্তু আমাদের ইলেকট্রনিক ইকুইপমেন্ট গুলো ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকতে পারে। এ কারণে এই ড্যামেজের হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমাদের কি করতে হয়, ভোল্টেজ স্টেবিলাইজার লাগে, যেটা আমরা এখানে বলেছিলাম। এখানে একটা জেনার ডায়োড দিয়ে কিন্তু আমরা যখন হাই ভোল্টেজ স্পাইক আসে সেই স্পাইকটাকে সে ডিসচার্জ করে দেয়, অর্থাৎ তার মধ্যে দিয়ে বাইপাস করে দেয়। সো আমাদের এখানে একটা প্রিকশন রাখতে হবে, যার ফলে আমাদের যখন হাই ভোল্টেজ সার্জ আসবে বা লাইনে ভোল্টেজ যদি হঠাৎ করে কোনো কারণে বেড়ে যায়, সেক্ষেত্রে তো আমাদের পিটি থ্রুতে আউটপুট যে ভোল্টেজটা, অর্থাৎ যেটা আমাদের এই স্ট্যাটিক রিলেতে আসবে, সেই ভোল্টেজের স্পাইকটা বেড়ে যেতে পারে। সেই ভোল্টেজটাকে আমাদের বাইপাস করে দেওয়ার জন্য ওইখানে জেনার ডায়োড থাকে, যার ফলে আমাদের হাই ভোল্টেজ স্পাইক যদি আসে সেটাকে সে কি করে বাইপাস করে দেয়, আমাদের ইলেকট্রনিক কম্পোনেন্টের ভিতরে যেতে দেয় না। সো এর জন্য এখানে আমাদের এই মেকানিজমটা রাখতে হবে। আচ্ছা, এরপর লিমিটেশনটা কি, দ্য ওয়ার্কিং অফ দ্য রিলে ডিপেন্ডস অন দ্য ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, অর্থাৎ এখানে যে রিলেটা অপারেট করবে কি করবে না সেটা এন্টায়ারলি ডিপেন্ড করতেছে কিসের উপরে, এর ভিতরে ইলেকট্রনিক যে কম্পোনেন্ট গুলো আছে সেটার উপরে বেস করে এটা অপারেট করতেছে। এখানে কোনো মুভিং পার্ট বা এখানে কোনো মেকানিক্যাল পার্ট নাই, শুধুমাত্র ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের উপরে বেস করে এই রিলেটা অপারেট করতেছে। দ্য রিলে হ্যাজ লেস ওভারলোডিং ক্যাপাসিটি, ওভারলোড যখন হয় আমরা জানি কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি থাকে। সো যেহেতু এই রিলেগুলো খুবই লেস অ্যামাউন্টে পাওয়ারে অপারেট করে, তার ভিতর দিয়ে কারেন্টের সেটিংসটা যেহেতু খুব কম, সো আমি যখন এটাকে বা কারেন্ট সেটিংসটাকে যখন বাড়াবো, সো সেক্ষেত্রে আমাদের এই ইকুইপমেন্ট গুলা বা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলা ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। সো সেটাই বলতেছে দ্য রিলে হ্যাজ লেস ওভারলোডিং ক্যাপাসিটি, সো এটার ওভারলোডিং ক্যাপাসিটিটা কম। The static relay is more costly as compared to the electromagnetic relay. Electromagnetic relay তুলনায় এটা costly. For integrated protection and monitoring systems, programmable microprocessor control static relay are preferred. তার মানে যেখানে আমাদের একসাথে অনেক প্রোটেকশনের দরকার অথবা যেখানে মনিটরিং এর দরকার, সেক্ষেত্রে আমরা নর্মালি প্রেফার করি মাইক্রোপ্রসেসর বেস রিলে, কারণ মাইক্রোপ্রসেসর বেস রিলেতে একবারে অনেক ধরনের প্রোটেকশন দেওয়া যায়, যেটা স্ট্যাটিক রিলেতে দেওয়া যায় না। স্ট্যাটিক রিলেতে এক ধরনের প্রোটেকশনই থাকে, বাট মাইক্রোপ্রসেসর বেস যে রিলে গুলো আছে এগুলোতে একসাথে তুমি অনেক প্রোটেকশন দিতে পারবা। সো যেখানে ইন্টিগ্রেটেড প্রোটেকশনের দরকার এবং মনিটরিং এর দরকার, সেক্ষেত্রে আমাদের এই মাইক্রোপ্রসেসর বেস রিলে গুলাকে প্রেফার করা হয় কার তুলনায়, এই স্ট্যাটিক রিলের তুলনায়। সো লিমিটেশন গুলা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে। আমরা বলেছিলাম যে ইলেকট্রোমেকানিক্যাল রিলে দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাট্রাকশন টাইপ আর একটা হচ্ছে ইন্ডাকশন টাইপ। অ্যাট্রাকশন টাইপ রিলের মধ্যে দুই ধরনের রিলে হয়, হিঞ্জড অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ আর একটা হচ্ছে প্লানজার টাইপ রিলে। এই দুইটার কনস্ট্রাকশন এন্ড ওয়ার্কিং প্রিন্সিপাল আজকে আমরা দেখব। সো এই দুইটা রিলে এসি এবং ডিসি দুইটাতেই কাজ করতে পারে, অর্থাৎ এসি অর্থাৎ এর ইনপুটে তুমি এসি দাও অথবা ডিসি দাও, বোথ কন্ডিশনে এটা অপারেট করতে পারে। The actuating quantity is a single quantity, current or voltage. তবে এটা অপারেট করে আইদার কারেন্ট অথবা ভোল্টেজ, অর্থাৎ হয় সিটি থেকে কানেকশন দিতে হবে অথবা পিটি থেকে কানেকশন দিতে হবে। দুইটা সিটি বা পিটি দুইটাকে একত্রে তুমি কানেকশন দিতে পারবা না। এর কয়েল হচ্ছে একটা কয়েল থাকবে, যে এজন্য এটাকে আমরা বলি সিঙ্গেল কোয়ান্টিটি রিলে। একটা কয়েলের উপরে বেস করে এটা অপারেট করে, বা একটা অ্যাকচুয়েটিং কোয়ান্টিটির উপরে বেস করে এটা অপারেট করে, এই জন্য এটাকে আমরা বলি সিঙ্গেল কোয়ান্টিটি রিলে। সেটা হতে পারে কারেন্ট, হতে পারে ভোল্টেজ। যদি কারেন্ট হয় সিটি থেকে কানেকশন আসবে, আর যদি ভোল্টেজ হয় পিটি থেকে কানেকশন আসবে।
দিস ইজ দ্য সিম্পলেস্ট টাইপ অফ রিলে, এটা খুবই সিম্পল একটা রিলে, এটার অপারেশন একটু পরে আমরা দেখাবো। দিস হ্যাজ অ্যান ইলেকট্রোম্যাগনেট, এর ভিতরে কি থাকবে, একটা ইলেকট্রোম্যাগনেট থাকবে, যে ইলেকট্রোম্যাগনেটটা এনার্জাইজড হবে একটা কয়েলের মাধ্যমে। তার মানে ইলেকট্রোম্যাগনেট মানে কি, যেটা যার উপর দিয়ে যখন কয়েল, যার উপর দিয়ে কারেন্ট ফ্লো করলে কি হবে, এটা ম্যাগনেটাইজড হবে। তার মানে এর ভিতরে একটা ম্যাগনেটিক বার থাকবে যার উপরে একটা সলিনয়েড কয়েল পেঁচানো থাকে। সো এই কয়েলটাকে যখন এনার্জাইজ করা হয় তখন এটা ম্যাগনেটাইজড হয়ে যাবে। সো ম্যাগনেটাইজড হলে আমাদের লাভটা কি, আমাদের মেইন যে অপারেশনটা সেটা হচ্ছে ম্যাগনেটাইজড হয়ে যাওয়ার ফলে তার মাথায় একটা আর্মেচার থাকবে, এটা একটু পরে দেখতে পারবা। সো এই আর্মেচারটাকে সে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করলে আমাদের ভিতরে যে নর্মালি ওপেন কন্টাক্ট গুলো থাকে এই ওপেন কন্টাক্ট গুলো ক্লোজ হয়ে যাবে, আর ক্লোজ কন্টাক্ট থাকলে এটা ওপেন হয়ে যাবে। সো আমাদের রিলেটা অপারেট করবে কখন, ডিউরিং ফল্ট কন্ডিশন। সো যখন ফল্ট হবে ইলেকট্রোম্যাগনেটটা ম্যাগনেটাইজড হবে, আর্মেচারটাকে অ্যাট্রাক্ট করবে, আর্মেচারটাকে অ্যাট্রাক্ট করলে তার নরমালি ওপেন কন্টাক্টটা ক্লোজ হয়ে যাবে, আর ক্লোজ কন্টাক্ট থাকলে ওপেন হয়ে যাবে। সো এই অপারেশন গুলা একটু আমরা দেখি একটু একটু করে। সো প্রথমে দেখো এখানে দুই ধরনের কনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে, দুই ধরনের কনস্ট্রাকশন আমরা বললাম, একটা হচ্ছে হিঞ্জ অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ রিলে, আরেকটাকে আমরা বলতেছি প্লাঞ্জার টাইপ অ্যাট্রাকশন রিলে। দুইটা কনস্ট্রাকশনটা দেখেই বুঝতে পারতেছো যে দুইটা কনস্ট্রাকশনটা ডিফারেন্ট, বাট দুইটার ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে এক্স্যাক্টলি সেম, একইভাবে এ অপারেট করতেছে, অর্থাৎ দুইটার মধ্যে কি থাকবে, ইলেকট্রোম্যাগনেট থাকবে। আচ্ছা, এটাকে অ্যাট্রাকশন টাইপ রিলে কেন বলতেছে, কারণ এটা অ্যাট্রাকশন প্রিন্সিপালের উপরে বেস করে অপারেট করে। সো এই জন্য এটাকে আমরা বলতেছি অ্যাট্রাকশন টাইপ রিলে। কিভাবে অ্যাট্রাকশন হচ্ছে সেই জিনিসটা একটু খেয়াল করো। এটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেট, অর্থাৎ এখানে একটা ম্যাগনেটিক বার আছে, এই ম্যাগনেটিক বারের উপরে কি পেঁচানো আছে, আমাদের কয়েল পেঁচানো আছে, যেটাকে আমরা বলতেছি সলিনয়েড কয়েল। এই কয়েলটা এনার্জাইজড হবে কিসের মাধ্যমে, সিটি বা পিটির মাধ্যমে, অর্থাৎ সিটি বা পিটির কানেকশন আসবে এখানে। যখন সিটি বা পিটির কানেকশন এখানে আসবে তখন কি হবে, কারেন্টের ম্যাগনিটিউডটা যদি অনেক বেশি হয় ডিউরিং ফল্ট অপারেশন, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের কারেন্টের ম্যাগনিটিউড অনেক বেশি থাকার কারণে এই ম্যাগনেটিক বারটা তখন ম্যাগনেটাইজড হয়ে যাবে। ম্যাগনেটাইজড হয়ে গেলে কি করবে, এর সামনে দেখো কি আছে, এর সামনে একটা এল শেপড একটা বার আছে যেটাকে আমরা বলতেছি আর্মেচার। এই আর্মেচারটাকে সে তখন কি করবে, নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, নিজের দিকে কাছে টানবে। কেন কাছে টানবে, কারণ এটা ম্যাগনেটাইজড হয়ে গেছে। সো ম্যাগনেটাইজড হয়ে গেলে আর্মেচারটাকে সে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করলে এই যে এল শেপ যে বারটা, এটা সেন্টার পয়েন্ট হচ্ছে এটা, যেটাকে আমরা বলতেছি পিভট। এই পিভটের উপরে বেস করে এই আর্মেচারটা মুভমেন্ট হয়, অর্থাৎ এই বারটা যখন অ্যাট্রাকশন হবে তখন এই বারটা যখন এই পাশে সরে আসবে তখন এর উপরের যে আর্মেচারটার যে উপরের পোর্শনটা, এই উপরের পোর্শনটা উপরে যে স্টিকটা দেখতে পাচ্ছ, এই স্টিকটাকে আমরা বলতেছি মুভিং কন্ট্যাক্ট। এই অরেঞ্জ কালারের যে স্টিকটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলতেছি মুভিং কন্ট্যাক্ট। এই মুভিং কন্ট্যাক্টটাকে সে কি করবে, প্রেস করবে, ধাক্কা দিবে। ধাক্কা দিলে কি হবে, এই মুভিং কন্ট্যাক্টের মাঝখানে, মুভিং কন্ট্যাক্টের দুই পাশে দুইটা ফিক্সড কন্ট্যাক্ট আছে। এই ফিক্সড কন্ট্যাক্টের সাথে কানেকশনটা মুভিং কন্ট্যাক্টে একটু দেখে নাও। মুভিং কন্ট্যাক্টের সাথে ফিক্সড কন্ট্যাক্টের উপরের যে কন্ট্যাক্টটা, এই কন্ট্যাক্টটা আছে নরমালি ওপেন। সো এই গ্যাপ, মাঝখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছ, সো এটা হচ্ছে নরমালি ওপেন কন্ট্যাক্ট। আর নিচের কন্ট্যাক্টের সাথে এটার পজিশনটা হচ্ছে ক্লোজড, এখানে কন্ট্যাক্টটা দেখো ক্লোজ অবস্থায় আছে। সো যখন আমাদের আর্মেচারটা অ্যাট্রাক্ট হবে, আর্মেচারটা অ্যাট্রাক্টেড হয়ে গেলে আমাদের উপরের পোর্শনটা উপরের দিকে মুভ করবে, সো স্টিকটাকে সে পুশ করবে, পুশ করলে এই নরমালি ক্লোজ কন্ট্যাক্টকে পুশ করে উপরের দিকে ঠেলে দিবে। তার মানে নরমালি ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে আর ক্লোজ কন্ট্যাক্টটা তখন ওপেন হয়ে যাবে। তার মানে আমরা যদি এই নরমালি ওপেন কন্ট্যাক্টের সাথে একটা ব্যাটারি থ্রুতে একটা রিলে কানেক্ট করি, সরি একটা ট্রিপ কয়েল কানেক্ট করি সার্কিট ব্রেকারে, সো ট্রিপ কয়েল কানেক্ট করলে কি হবে, যখনই এই কয়েলটা এনার্জাইজড হবে তখন আর্মেচারটাকে সে অ্যাট্রাক্ট করবে, এই কন্ট্যাক্টটা উপরে মুভমেন্ট হবে, নরমালি ওপেন কন্ট্যাক্ট ক্লোজ হবে, ট্রিপ কয়েল এনার্জাইজড হবে, সার্কিট ব্রেকার ওপেন হবে। সার্কিট ব্রেকার ওপেন হয়ে গেলে আমাদের সিটি কানেকশন পাবে না আর, ঠিক আছে, সিটি কারেন্ট জিরো দেখবে, কারণ সার্কিট ব্রেকার ওপেন, লাইনে কারেন্ট নাই। আর লাইনে যখন কারেন্ট থাকবে না তখন এটা আবার ডিম্যাগনেটাইজড হয়ে যাবে। ডিম্যাগনেটাইজড যখন হয়ে যাবে আর্মেচারটাকে তাকে আগের পজিশনে ব্যাক করে নিয়ে আসার জন্য এখানে একটা স্প্রিং থাকবে। এই স্প্রিংটা কি করবে, আর্মেচারটাকে তার আগের পজিশনে ব্যাক করে নিয়ে আসবে। তার মানে স্প্রিংটা কি করতেছে, এখানে রেস্ট্রেইনিং ফোর্স ক্রিয়েট করতেছে, রিভার্স দিকে একটা ফোর্স ক্রিয়েট করতেছে এই আর্মেচারটাকে রিসেট করার জন্য। তার মানে রিসেটের জন্য এখানে আমাদের এই স্প্রিংটা থাকতে হবে। আচ্ছা, প্লাঞ্জার টাইপ অ্যাট্রাকশন টাইপ রিলেটার ওয়ার্কিং প্রিন্সিপালটাও এক্স্যাক্টলি সেম, বাট এখানে কনস্ট্রাকশনটা একটু ডিফারেন্ট। কিভাবে এটাকে কনস্ট্রাক্ট করা হয়েছে সেটা একটু দেখো। এখানেও আমাদের একটা ইলেকট্রোম্যাগনেট থাকবে, তার মানে এখানেও একটা কয়েল দেখতে পাচ্ছ,
এই কয়েলটা একটা টি শেপড একটা বার আছে দেখতে পাচ্ছ, যেটাকে আমরা বলতেছি প্লাঞ্জার, বা হাতুড়ির মতো একটা অংশ দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলতেছি প্লাঞ্জার। এই প্লাঞ্জারের সাথে দুইটা কন্ট্যাক্ট আছে, এখানে একটা কন্ট্যাক্ট, এখানে একটা কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টটা যখন এই কয়েলটাকে আমরা এনার্জাইজ করব, এনার্জাইজ করার সাথে সাথে প্লাঞ্জারটা তখন কি হয়ে যাবে, ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট হবে। ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট হলে তখন সে কি করবে, লেফট সাইডে শিফট করবে, কারণ এই কন্ট্যাক্টটাকে সে তখন অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করলে তখন আমাদের প্লাঞ্জারটা লেফট সাইডে শিফট করবে। শিফট করলে কি হবে, এই কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে। তার মানে নরমালি ওপেন কন্ট্যাক্ট ক্লোজ হয়ে যাবে। নরমালি ওপেন কন্ট্যাক্ট ক্লোজ হয়ে গেলে এই প্লাঞ্জারের থ্রুতে আমাদের এই যে সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েল এখানে থাকবে একটা ব্যাটারির থ্রুতে। সো সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েল কিন্তু এই প্লাঞ্জারের থ্রুতে আমাদের কিন্তু ক্লোজ হয়ে গেল। সো সার্কিট ব্রেকার ট্রিপ সিগন্যাল আসলো, সার্কিট ব্রেকার ট্রিপ করবে। সার্কিট ব্রেকার ট্রিপ করলে সিটির সাথে সাথে কারেন্ট জিরো হয়ে যাবে। সিটির কারেন্ট জিরো হয়ে গেলে এটা আবার ডিম্যাগনেটাইজড হয়ে যাবে। ডিম্যাগনেটাইজড হয়ে গেলে স্প্রিং আছে এখানে একটা প্লাঞ্জারের মাথায়, এখানে যেরকম আর্মেচারের মাথায় একটি স্প্রিং ছিল, এখানেও প্লাঞ্জারের মাথায় একটি স্প্রিং থাকবে। এই স্প্রিংটা কি করবে, রেস্ট্রেনিং ফোর্স ক্রিয়েট করে এই প্লাঞ্জারটাকে আবার আগে রিসেট পজিশনে নিয়ে আসবে। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে আর্মেচারটাকে সে অ্যাট্রাক্ট করতেছে, আর্মেচারটা আসতেছে, বাট ইলেকট্রোম্যাগনেটটা এখানে স্টিল ফিক্সড থাকতেছে। বাট এক্ষেত্রে কি হচ্ছে, কন্ট্যাক্টটা ফিক্সড থাকতেছে, বাট প্লাঞ্জারটা কি করতেছে, মুভ করতেছে, এই ইলেকট্রোম্যাগনেটটা মুভ করতেছে। সো এর কনস্ট্রাকশনটা হচ্ছে ডিফারেন্ট, বাট ওয়ার্কিং প্রিন্সিপাল দুইটারই সেম, দুইটাই অ্যাট্রাকশন হচ্ছে। এখানেও আমাদের কন্ট্যাক্টটা অ্যাট্রাকশন হচ্ছে, এখানেও আমাদের আর্মেচারটা অ্যাট্রাকশন হচ্ছে। সো দুইটা ওয়ার্কিং প্রিন্সিপাল সেম, বাট এখানে দুইটা কনস্ট্রাকশন ডিফারেন্ট হওয়ার কারণে দুইটার নাম ডিফারেন্ট। একটাকে আমরা বলি হিঞ্জ অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ রিলে, আরেকটাকে আমরা বলি প্লাঞ্জার টাইপ অ্যাট্রাকশন রিলে। কনস্ট্রাকশনটা কি বুঝতে পারছো? যারা এখনো বুঝো নাই তারা একটু একটা অ্যানিমেশন ভিডিও দিয়ে দেখো, তাহলে তোমাদের যে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি আমাদের এই সেই ইলেকট্রোম্যাগনেটটা, এটা হচ্ছে আমাদের আর্মেচারটা, এটা হচ্ছে আমাদের স্প্রিংটা, এটা হচ্ছে আমাদের মুভিং কন্ট্যাক্ট, আর দুই মাথায় ফিক্সড কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টটা ক্লোজ, এই কন্ট্যাক্টটা ওপেন। সো যখন আমাদের অ্যাবনর্মাল কন্ডিশন আসবে, অ্যাবনর্মাল কন্ডিশন আসলে সাথে সাথে সিটি কারেন্টটা বাড়ায় দেবে, তাই না? সিটি সেকেন্ডারি কারেন্টটা বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে, আমাদের এটা ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট হবে। ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট হলে সে কি করবে, আর্মেচারটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতেছে। অ্যাট্রাক্ট করলে এটা পিভটের, যেহেতু এটা বেস পয়েন্ট, এই পিভটের উপরে বেস করে এই আর্মেচারটা মুভমেন্ট। সো তার মানে আর্মেচারটা যদি এই রাইট সাইডে মুভ করে, তার মানে উপরের পোর্শনটা উপরের দিকে মুভ করবে। উপরের দিকে মুভ করে কি করতেছে, এই মুভিং কন্ট্যাক্টটাকে সে ক্লোজ করে, মুভিং কন্ট্যাক্টটা উপরের কন্ট্যাক্টের সাথে ক্লোজ হয়ে যাচ্ছে। তার মানে এখন এই কন্ট্যাক্টের সাথে যদি আমি একটা ট্রিপ কয়েল কানেক্ট করি ব্যাটারির থ্রুতে, তার মানে আমাদের ট্রিপ কয়েলটা এনার্জাইজড হয়ে যায়। আর নরমালি ওপেন কন্ট্যাক্ট কি থাকতেছে, হয়ে যায় নরমালি ক্লোজ কন্ট্যাক্ট যেটা ছিল আগে, আগে ছিল নরমালি ক্লোজ, এখন কি হয়ে যাচ্ছে, এটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এই কন্ট্যাক্টটা কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। সো এখানে খেয়াল করে দেখো, তার ফলে কি হচ্ছে, আমাদের ট্রিপ কয়েলটা যখন এনার্জাইজড হয়ে যাচ্ছে, সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাচ্ছে, কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আমাদের সিটি আর কারেন্ট দেখবে না। সিটি যখন কারেন্ট দেখবে না, তখন আমাদের কয়েলটা তার আগে ডি এনার্জাইজড হয়ে যাবে, আগের পজিশনে ব্যাক করবে। আগের পজিশনে নিয়ে যাওয়ার জন্য আর্মেচারটাকে, এই স্প্রিংটা রেস্ট্রেনিং ফোর্স ক্রিয়েট করে আর্মেচারটাকে তার আগের পজিশনে ব্যাক করাবে। এটা হচ্ছে আমাদের হিঞ্জ অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ রিলে ওয়ার্কিং প্রিন্সিপাল, কিভাবে কাজ করে। আর যদি প্লাঞ্জার টাইপ রিলে বলো, সেক্ষেত্রে আমাদের কি হবে, ইলেকট্রোম্যাগনেট হচ্ছে প্লাঞ্জারটা। সো ইলেকট্রোম্যাগনেটটা আমাদের মুভমেন্ট হবে। সো মুভ করবে কোথায়, এই কন্ট্যাক্টটাকে সে ক্লোজ করবে। কন্ট্যাক্টটা যেই ক্লোজ করবে, এই কন্ট্যাক্টের সাথে দেখো একটা ব্যাটারি কানেক্টেড, এই ব্যাটারির সাথে একটা ট্রিপ কয়েল কানেক্টেড, একটা আমাদের ইন্ডিকেশন লাইট কানেক্টেড, এবং একটা অ্যালার্ম সার্কিট বা অ্যানাউন্সিয়েটর কানেক্টেড। সো যখনই আমার কন্ট্যাক্টটা ক্লোজ হবে, কন্ট্যাক্টটা ক্লোজ হওয়ার সাথে সাথে এই ব্যাটারি থ্রুতে আমাদের কি হচ্ছে, এই ট্রিপ কয়েলটা এনার্জাইজড হচ্ছে, আমাদের ইন্ডিকেশন লাইট চলে আসছে, এবং অ্যালার্ম জেনারেট করতেছে। তার মানে আমাদের সার্কিট ব্রেকার যেই ট্রিপ করলো, এই যে ট্রিপ কয়েল, এই ট্রিপ কয়েল এনার্জাইজ হওয়ার সাথে সাথে সার্কিট ব্রেকারটা যেই ট্রিপ করলো, সাথে সাথে সিটির কারেন্ট জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে স্প্রিং তার রেস্ট্রেনিং ফোর্সের কারণে কন্ট্যাক্টটাকে আগের পজিশনে ব্যাক করাবে, এবং আমাদের অ্যালার্ম বন্ধ হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো অপারেশনটা? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তাহলে ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু ভালো করে দেখো, ওয়ার্কিং প্রিন্সিপালটা কি হবে। তার মানে ওয়ার্কিং প্রিন্সিপাল যদি এখানে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এই আর্মেচারটা অ্যাট্রাকশনের
কারণেই কিন্তু আমাদের এখানে অপারেশনটা হচ্ছে আর্মেচারটাকে অ্যাট্রাকশনের ফলে। তার মানে আর্মেচারটাকে অ্যাট্রাকশন করার জন্য এখানে একটা ফোর্স জেনারেট করতে হচ্ছে, যেটাকে আমরা বলতেছি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সো এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কোথায় জেনারেট হচ্ছে? আমাদের এই মাঝখানে যে গ্যাপটা, এই এয়ার গ্যাপটা, এই এয়ার গ্যাপের মধ্যে আমাদের ফোর্সটা জেনারেট হচ্ছে। সো ফোর্সটা কেন ক্রিয়েট হচ্ছে? কারণ হচ্ছে আমাদের যখন এখানে কারেন্ট দিচ্ছি তখন কি হচ্ছে, এই ইলেকট্রোম্যাগনেটের মধ্যে একটা ফ্লাক্স ইনডিউসড হচ্ছে, একটা ম্যাগনেটিক ফ্লাক্স। এই ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে আমাদের একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জেনারেট করতেছে, যার ফলে সে কি করতেছে, এই আর্মেচারটাকে সে নিজের দিকে অ্যাট্রাক্ট করতেছে। তার মানে আমরা বলতে পারি কারেন্টের ম্যাগনিটিউড যবে ফ্লাক্স ইনডিউসড তত বেশি হবে, কারণ I is proportional to phi বিফোর স্যাচুরেশন। স্যাচুরেশনে যাওয়ার আগ পর্যন্ত I ভার্সেস phi এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা জানি যে I is proportional to phi কত দূর পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত কোরটা স্যাচুরেটেড হয়ে যায়। সো কোর যখন স্যাচুরেটেড হয়ে যাবে তখন phi কনস্ট্যান্ট হয়ে যাবে, আর phi যদি কনস্ট্যান্ট হয়ে যায় অপারেটিং ফোর্সও কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে? সো আমাদের বিফোর স্যাচুরেশন আমাদের I বাড়ালে ফ্লাক্স বাড়বে, ফ্লাক্স বাড়ালে আমাদের অপারেটিং ফোর্স বাড়বে, অপারেটিং ফোর্স বাড়লে অ্যাট্রাকশন ফোর্স বাড়বে। সো আমাদের আর্মেচারটা খুব দ্রুত অ্যাট্রাকশন হবে। সো সেটাই বলতেছে দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এখানে যে ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্সটা ডেভেলপ করবে এক্সার্টেড অন দ্য মুভিং এলিমেন্ট, কোথায় ডেভেলপ করবে? এই মুভিং এলিমেন্ট। মুভিং এলিমেন্ট বলতে কি বোঝাচ্ছি? এই আর্মেচারটা স্কোয়ার অফ দ্য ফ্লাক্স ইন এয়ার গ্যাপ। তার মানে এটা আমাদের স্কোয়ার টাইমস হারে কিন্তু ফোর্সটা ডেভেলপ করে, অর্থাৎ ফ্লাক্স যত বাড়বে আমাদের অপারেটিং ফোর্সটা কিন্তু স্কোয়ার টাইমস হারে বাড়বে। তার মানে খুব দ্রুত কিন্তু সে অপারেট করবে। এই জন্য এটাকে আমরা বলি ফাস্টার ইন অপারেশন, খুবই ফাস্ট, এটা ইনস্ট্যান্টেনিয়াস অপারেশন, যেটা এ কারণেই আমরা এটাকে শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য ইউজ করি। সো ইফ স্যাচুরেশন ইজ নেগলেক্টেড, আমরা যদি স্যাচুরেশন পয়েন্টটাকে নেগলেক্ট করি, দেন দ্য এক্সার্টেড ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য অপারেটিং কারেন্ট। তার মানে আমরা কি বললাম? বিফোর স্যাচুরেশন I is proportional to phi, তার মানে I বাড়লে phi বাড়বে। তার মানে স্যাচুরেশনের আগ পর্যন্ত phi আর I প্রপোর্শনাল, তার মানে আমরা phi কে I এর মাধ্যমে রিপ্লেস করতে পারি। সো আমরা তাহলে আমাদের ফোর্সের ইকুয়েশনটা কি হবে? এখানে যে ফোর্সটা ডেভেলপ করবে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সেটার ইকুয়েশন কি হবে? F is equal to K1 into I square, যেটাকে আমরা আইটাকে আমরা ফাইটাকে আমরা I এর মাধ্যমে রিপ্লেস করছি, আর মাইনাস K2। K2টা কি? K2টা হচ্ছে নেগেটিভ ফোর্স। নেগেটিভ ফোর্সটা কে প্রোভাইড করতেছে? নেগেটিভ ফোর্সটা দিচ্ছে হচ্ছে স্প্রিংটা। এই স্প্রিংটা তাকে পিছন দিকে টেনে রাখছে। কাকে টেনে রাখছে? এই আর্মেচারটাকে। সো এটা একটা নেগেটিভ ফোর্স জেনারেট করতেছে, এবং ফ্রিকশন বা ফ্রিকশন লস হচ্ছে এখানে, যেটা ফ্রিকশন, এয়ার ফ্রিকশন যেটা। সো এটা হচ্ছে কি আমাদের K2। K2টা তাহলে দ্য রেস্ট্রেইনিং ফোর্স ইনক্লুডিং ফ্রিকশন। এই রেস্ট্রেইনিং ফোর্সটা দুইটা কারণে ডেভেলপ করছে, একটা হচ্ছে স্প্রিং এর টেনশনটাকে ওভারকাম করতে হবে, আরেকটা হচ্ছে এয়ার ফ্রিকশনটাকে ওভারকাম করতে হবে, তাহলে আমাদের রিলেটা অপারেট করবে। আর অপারেটিং ফোর্সটা শুধুমাত্র ডিপেন্ড করতেছে কারেন্টের উপরে, অর্থাৎ কারেন্ট যত বেশি হবে অপারেটিং ফোর্সটা তত স্কোয়ার টাইমস হারে বাড়তে থাকবে। আর K1টা কি? K1টা হচ্ছে ফোর্স কনভার্সন কনস্ট্যান্ট। সো ধরে নাও এই রিলের অপারেটিং কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তার মানে কি? এই রিলেটা 5 অ্যাম্পিয়ার কারেন্টে অপারেট করা শুরু করে। তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্টে যদি অপারেট করা শুরু করে, তাহলে এই কয়েলে যদি আমি 4.9 অ্যাম্পিয়ার কারেন্ট দেই, তাহলে রিলেটা আমার অপারেট করবে না। ঠিক আছে? তার মানে সে পিক করবে না। পিক করবে কখন? যখন 5 অ্যাম্পিয়ার কারেন্ট দিবে। তার মানে 4.9 অ্যাম্পিয়ার কারেন্টে আমরা বলতে পারি যে এই কন্ডিশনে কি এটা ম্যাগনেটাইজড হবে না? অবশ্যই ম্যাগনেটাইজড হবে, কারণ এটা কম কারেন্ট যদিও, তবুও এই কারেন্টে এটা ম্যাগনেট হবে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হবে, এখানে যে ম্যাগনেটাইজেশন যে পাওয়ারটা থাকবে, এই ম্যাগনেটাইজেশন পাওয়ারটা আর এই স্প্রিং এর রেস্ট্রেইনিং এর জন্য যে পাওয়ারটা হবে, এই পাওয়ারটা দুইটা ইকুয়াল হওয়ার কারণে এই অপারেটিং ফোর্স ইকুয়াল টু হয়ে যাবে কি? রেস্ট্রেইনিং ফোর্স। তার মানে অপারেটিং ফোর্স আর রেস্ট্রেইনিং ফোর্স যদি দুইটা ইকুয়াল হয়, তাহলে নেট ফোর্স হয়ে যাবে 0। তার ফলে আমাদের এই আর্মেচারটা মুভমেন্ট হবে না। কিন্তু 4.9 অ্যাম্পিয়ার কারেন্টের থেকে যদি অল্প একটু কারেন্ট বাড়ায়, মাত্র 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট বাড়ায়, তখন আমার কি হয়ে যাবে? অপারেটিং ফোর্স ইজ গ্রেটার দেন রেস্ট্রেইনিং ফোর্স। অর্থাৎ আমাদের স্প্রিং এর যে স্ট্রেংথটা, এই স্প্রিং এর স্ট্রেংথ বা স্প্রিং এর স্ট্রেংথের থেকে আমাদের কি হবে? অপারেটিং ফোর্সটা বেড়ে যাবে, যার ফলে আমাদের এই আর্মেচারটাকে সে অ্যাট্রাক্ট করতে পারবে। সো আমরা বলতে পারি when the relay is on the verge of picking up, অর্থাৎ পিক আপের মুহূর্ত কখন? যখন 4.9 অ্যাম্পিয়ার কারেন্ট এই কয়েলে দিবে, তখনই হচ্ছে পিক আপের মুহূর্ত। যখন আমাদের এই রিলেটা 5 অ্যাম্পিয়ারের সেটিংস যদি হয়, তাহলে আমাদের 4.9 অ্যাম্পিয়ার দিলে এটা পিক আপের তখন মুহূর্ত। সো এই মুহূর্তে আমাদের কি বলতেছি আমরা? অপারেটিং ফোর্স ইকুয়াল টু রেস্ট্রেইনিং ফোর্স, সো নেট ফোর্স ইকুয়াল টু 0।
সো এই কন্ডিশনে আমরা লিখতে পারি f ইকুয়াল টু 0, সো k1 i স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি k2। তার মানে i ইকুয়াল টু লিখতে পারি কি রুট ওভার k2 বাই k1। k2 টা কি রেস্ট্রেনিং এফেক্ট, ঠিক আছে, ইনক্লুডিং ফ্রিকশন। আর k1 টা হচ্ছে কনস্ট্যান্ট, k1 টা কি ফোর্স কনভার্সন কনস্ট্যান্ট। সো তার মানে এই যে টার্মটা, এই টার্মটা পুরোটাই কনস্ট্যান্ট একটা টার্ম। তার মানে আমরা বলতে পারি এই i এর ভ্যালু, এই যে আইটা কি এই কয়েলে যে কারেন্টটা, এই i এর ভ্যালুটা যদি এই কনস্ট্যান্ট টার্মের থেকে বেশি হয়, অর্থাৎ আমাদের এই স্প্রিং এফেক্টটা এবং এই ফ্রিকশন এফেক্টটাকে যদি সে ওভারকাম করতে পারে, তাহলেই আমাদের রিলেটা অপারেট করবে। তার মানে রিলে অপারেট করার কন্ডিশনটা কি, দ্য পিক আপ কারেন্ট অফ দ্য রিলে শুড বি জাস্ট গ্রেটার দেন i। এই i এর থেকে যদি একটু বেশি কারেন্ট হয়, তাহলে আমাদের রিলেটা অপারেট করে ফেলবে। যেটা আমরা বললাম যে 4.9 অ্যাম্পিয়ার দিলে কারেন্টে অপারেট করবে না, কিন্তু 4.9 অ্যাম্পিয়ারের কারেন্টের একটু বেশি কারেন্ট গেলেই আমাদের রিলেটার অপারেটিং কয়েলের কারেন্টটা বেশি হওয়ার কারণে আমাদের রিলেটা এই স্প্রিং এফেক্টটাকে ওভারকাম করতে পারবে, যার ফলে আর্মেচারটা অ্যাট্রাক্টেড। অপারেশনটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, স্পেশাল ফিচার্স অফ অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ রিলে, এর কিছু স্পেশাল ফিচার্স আছে, ফিচার্স গুলো দেখে নাও। অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ রিলে রেসপন্স টু বোথ এসি এন্ড ডিসি। আমরা বলেছিলাম কি এই রিলে এসি ডিসি দুইটাতেই কাজ করে। কেন কাজ করে? বিকজ দ্য অপারেটিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু k1 i স্কয়ার। একটু আগে আমরা কি বললাম, এখানে দুইটা ফোর্স জেনারেট করে, একটা হচ্ছে অপারেটিং ফোর্স আর একটা হচ্ছে রেস্ট্রেনিং ফোর্স। অপারেটিং ফোর্সটা কিসের জন্য, যে কিসের উপরে বেস করে অপারেট করতেছে, কারেন্টের উপরে। সো কারেন্টের ম্যাগনিটিউডটা যদি নেগেটিভ হয়, যেহেতু অপারেটিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু স্কয়ার টাইমস, আরে যেহেতু কারেন্টটা বাড়তেছে, সো স্কয়ার টাইমস, সো আই এর ভ্যালু যদি নেগেটিভও হয়, স্কয়ার করলে এটা কিন্তু পজিটিভই হয়ে যাবে। তার মানে অপারেটিং ফোর্স কিন্তু অলওয়েজ পজিটিভই থাকবে। তার মানে এটা ডিসির ভ্যালু পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটাতে কোনো সমস্যা হবে না। সো এটা এসিতেও কাজ করতে পারবে, ডিসিতেও কাজ করতে পারবে। সেই কারণ যেটা বলতেছিলাম, কেন, কারণ বিকজ দ্য অপারেটিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু k1 ইন্টু i স্কয়ার। দিজ আর ফাস্ট রিলেজ, এটা খুবই ফাস্ট ইন অপারেশন। যেটা আমরা বললাম যে কেন ফাস্ট ইন অপারেশন, কারণ অপারেটিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু i স্কয়ার। তার মানে কারেন্ট যদি 5 হয়, তাহলে অপারেটিং ফোর্স হবে 25 টাইমস। কারেন্ট যদি 10 হয়, অপারেটিং টাইম হবে কিসের কত টাইমস, 100 টাইমস। তার মানে যেটা কিন্তু খুবই ফাস্ট রিলে, বাট দে হ্যাভ ফাস্ট অপারেশন এন্ড ফাস্ট রিসেট বিকজ অফ স্মল লেন্থ অফ ট্রাভেল এন্ড লাইট মুভিং পার্ট। খেয়াল করে দেখো আমাদের এই যে এটা কেন ফাস্ট বলতেছি, একে তো কারেন্টের উপরে এর অপারেশনটা ডিপেন্ড করতেছে, তার উপরে কি এটা ফাস্ট অপারেশন কেন, কারণ হচ্ছে এর মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা খুবই স্মল গ্যাপ, খুবই অল্প গ্যাপ। এবং এই যে আর্মেচারটা আছে, এই আর্মেচারটার ওয়েটটা খুব লাইট ওয়েট। সো লাইট ওয়েট হওয়ার কারণে এবং গ্যাপটা স্মল হওয়ার কারণে ম্যাগনেটাইজ হলে, যেহেতু ম্যাগনেটাইজেশন পাওয়ারটা অনেক বেশি, এ কারণে সে এই লাইট ওয়েটের যে পার্টটা আছে এটাকে খুব দ্রুত অ্যাট্রাক্ট করতে পারে। সো সেটাই বলতেছে, দিজ আর ফাস্ট রিলে এন্ড দে হ্যাভ ফাস্ট অপারেশন এন্ড ফাস্ট রিসেট বিকজ অফ স্মল লেন্থ অফ ট্রাভেল। খুবই অল্প গ্যাপ, কার মধ্যে অল্প গ্যাপ, মুভিং আমাদের যে আর্মেচার এন্ড ইলেকট্রোম্যাগনেটের মাঝখানে যে গ্যাপটা, এটা খুবই অল্প, এন্ড লাইট মুভিং পার্ট, এবং যে পার্টটা মুভ করবে অর্থাৎ আর্মেচারটা, এটা খুব ওয়েটটা খুব লাইট ওয়েট। They are described as instantaneous relay. এটাকে আমরা বলি কি instantaneous relay, but their operating time does vary with current. অপারেটিং টাইমটা কিসের উপরে ভ্যারি করে, কারেন্টের উপরে। যেটা একটু আগে আমরা বললাম, আই এর উপরে ডিপেন্ড করতেছে অপারেটিং ফোর্সটা। আই যত বেশি হবে, অপারেটিং ফোর্স তত বেশি হবে, আর অপারেটিং ফোর্স যত বেশি হবে, তত তার অপারেটিং টাইমটা তত কম হবে, তত তাড়াতাড়ি সে অ্যাট্রাক্ট করবে। আর অপারেটিং কারেন্ট যত কম হবে, অপারেটিং ফোর্স তত কম হবে, অপারেটিং ফোর্স যত কম হবে, তত তার অপারেট করতে বেশি সময় লাগবে। সো পরের পোর্শনটা দেখো একটু, স্লো অপারেটিং টাইম এন্ড রিসেট টাইম ক্যান বি অবটেইনড বাই ডিলেইং ইন ফিল্ড or decay of flux in the magnetic circuit by fitting copper ring around the magnet and by means of bellows, dashpots, etc. Operating time as slow as 0.1 second and resetting time as 0.5 second can be obtained by such means. এর মানে কি, আমাদের এই যে রিলেটা ইলেকট্রোম্যাগনেটিক রিলে, এই ইলেকট্রোম্যাগনেটিক রিলেতে আমরা কি করলাম, এই যে ইলেকট্রোম্যাগনেট আছে যেটা, বা ম্যাগনেটিক বার আছে যেটা, এই ম্যাগনেটিক বারের উপরে আমরা একটা সলিনয়েড কয়েল পেঁচাচ্ছি। সলিনয়েড কয়েল পেঁচানোর ফলে কি হবে, যখন এখানে কারেন্ট ফ্লো করতেছে, তখন এই ফ্লাক্সটা সরাসরি এই ম্যাগনেটিক যে বারটা আছে, এই বারটাকে সে লিঙ্ক করতেছে, যার ফলে আমাদের কি হচ্ছে, এটা স্ট্রং ম্যাগনেটে কনভার্ট হচ্ছে। বাট আমরা এই যে ম্যাগনেটিক যে বারটা আছে, এই ম্যাগনেটিক বারের উপরে যদি একটা প্রলেপ দেই, কিসের প্রলেপ,
একটা যদি কপার ব্যান্ড পরাই, কপার ব্যান্ড পরানোর পর কপার ব্যান্ডের উপরে যদি আমরা সলিনয়েড কয়েলটা পেঁচাই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে যখন কারেন্ট আমাদের এই কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করবে, তখন এর মাঝখানে যেহেতু আরেকটা মিডিয়া আছে, এই মিডিয়াটা বা ভায়া আছে, এই ভায়াটা কি এই কপার ব্যান্ড, এই কপার ব্যান্ডের ফলে কি হচ্ছে, সরাসরি সেই ম্যাগনেটিক বারকে ফ্লাক্সটাকে কাট করতে পারছে না। তার ফলে কি হবে, ফ্লাক্সটা কমে যাবে। সো ফ্লাক্সটা যদি কমে যায়, তার মানে আমাদের কি হচ্ছে, ফ্লাক্স কমে যাওয়ার ফলে অপারেটিং যে ফোর্সটা, যেহেতু অপারেটিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য ফ্লাক্স, সো আমাদের অপারেটিং ফোর্সটাও কিন্তু কমে যাবে। আর অপারেটিং ফোর্স কমে গেলে আমাদের কিন্তু ডিলে হবে, টাইম ডিলে হবে। সো এক্ষেত্রে কিন্তু আমাদের ডিলেইড অপারেশন হবে। তার মানে যদিও এটা ইনস্ট্যান্টেনিয়াস রিলে, বাট এটাকে কি করতে পারি আমরা, টাইম ডিলেড রিলে বানাতে পারি। কিভাবে টাইম ডিলেড রিলে বানাতে পারি? এর উপরে একটা কপার ব্যান্ড পেঁচাই, কপার ব্যান্ড পেঁচালে কি হবে, ফ্লাক্সটা কমে যাবে। আগে যেরকম ফ্লাক্স সরাসরি কাট করতো, এখন ফ্লাক্সটা সরাসরি কাট করতে পারবে না, সো ফ্লাক্সটা কমে যাবে। ফ্লাক্স কমে গেলে অপারেটিং ফোর্স কমে যাবে, তার মানে আমাদের ডিলে হবে। সো এটা গেল আমাদের থার্ড ফিচার্সটা, স্পেশাল ফিচার্স। These relay do not have any directional features unless they are provided with additional polarized coil. আমরা বলেছি যে এই রিলের কোয়ান্টিটি বা এই রিলেটা হয় কারেন্ট অথবা ভোল্টেজের উপরে বেস করে অপারেট করে। এর অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি একটা, হয় কারেন্ট অথবা ভোল্টেজ। বা ডাইরেকশনাল রিলে যখন আমরা পড়াবো, তখন দেখাবো যে ডাইরেকশনাল রিলের অপারেটিং কোয়ান্টিটি হয় দুইটা। এর জন্য আমাদের সিটিও লাগে, পিটিও লাগে, কারেন্টও লাগে, ভোল্টেজও লাগে। যেহেতু এটা সিঙ্গেল কোয়ান্টিটির উপরে বেস করে অপারেট করে, এ কারণে এটাকে ডাইরেকশনাল রিলে হিসেবে ইউজ করা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে কি আরেকটা ইম্পর্টেন্ট লিমিটেশন, যে এই রিলেকে ডাইরেকশনাল রিলে হিসেবে ইউজ করা যায় না যদি না এটার সাথে আরেকটা এডিশনাল কয়েল ইউজ করা হয়। ঠিক আছে, বাট এটা কয়েল কয়টা? এটা কয়েল হচ্ছে একটা। বা ডাইরেকশনাল রিলেতে কয়েল কয়টা লাগবে? দুইটা লাগবে। একটাতে কি কানেকশন দিতে হবে? সিটির কানেকশন, আরেকটাতে দিতে হবে পিটির কানেকশন। যেহেতু এখানে কয়েল একটা, সো এটাকে ডাইরেকশনাল রিলে হিসেবে ইউজ করতে পারবো না। As they are fast and operate both AC and DC, এটা যেহেতু ফাস্ট রিলে এবং বোথ এসি এবং ডিসি দুইটাতেই কাজ করে, they are affected by transients. Transients মানে কি? ডিউরিং সুইচিং অপারেশন, যদি আমরা ইন্ডাকটিভ সার্কিটে সুইচিং করি, আমরা বলেছিলাম ইন্ডাকটিভ সার্কিটে সুইচিং অপারেশনের সময় আমাদের তিনটা পিরিয়ড থাকে। একটা হচ্ছে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, একটা ট্রানজিয়েন্ট পিরিয়ড, আর একটা হচ্ছে স্টেডি স্টেট পিরিয়ড। সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি থাকে। কেন বেশি থাকে? কারণ এর ভিতরে ডিসি কম্পোনেন্ট থাকে। সো ডিসি কম্পোনেন্ট প্লাস এসি কম্পোনেন্ট যোগ হয়ে কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেড়ে যায়, যার ফলে আমাদের সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা স্টেডি স্টেট পিরিয়ডের থেকে অনেক বেশি থাকে। এখন আমি একটা ইন্ডাকটিভ সার্কিটকে সুইচ করতেছি, সুইচ করার সময় কারেন্টের ম্যাগনিটিউডটা সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে অনেক বেশি থাকার কারণে আমাদের এই রিলের পিকআপ সেটিংস এর থেকে যদি কারেন্টটা বেশি থাকে, তাহলে রিলেটা কিন্তু আননেসেসারিলি ট্রিপ করে ফেলতে পারে। বাট এটা কিন্তু ফল্ট কন্ডিশন না। এটা কি কন্ডিশন? সুইচিং অপারেশন। বা সুইচিং অপারেশনের সময় যেহেতু আমাদের সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডটা এক্সিস্ট করতেছে, এবং এটা যেহেতু ডিসির সাথে ডিসিতেও এটা কাজ করে, সো এসি ডিসি দুইটাতেই কাজ করলে আমাদের কিন্তু এই ট্রানজিয়েন্টের সময় এটা কিন্তু এফেক্টেড হতে পারে। সো এটা একটা তার লিমিটেশনস। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে কি ভোল্ট অ্যাম্পিয়ার বার্ডেন ডিপেন্ডস অন ইটস কনস্ট্রাকশন। এটা কি টাইপের কনস্ট্রাকশন? এটা কি হিঞ্জ টাইপ না প্লাঞ্জার টাইপ? সেটার উপরে বেস করতেছে এর পাওয়ার রেটিংটা। সো নরমালি এর পাওয়ার রেটিংটা খুবই কম হয়, এটা অ্যাপ্রক্সিমেটলি 0.2 টু 0.6 VA। বুঝতেই পারতেছো, খুব কম পাওয়ারে সে কিন্তু অপারেট করতে পারে, খুবই অল্প পাওয়ার লাগে এটাকে অপারেট করানোর জন্য। এবং এর কারেন্ট, সেই কারেন্ট যে ইনপুট যে কারেন্ট, এই ইনপুট কারেন্টটাও কিন্তু খুব কম কারেন্টে সে অপারেট করতে পারে, 0.1 টু 0.4 অ্যাম্পিয়ারের মধ্যে কিন্তু সে অপারেট করতে পারে। মডার্ন অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ রিলে আর কম্প্যাক্ট, এখন যে অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ রিলে গুলো ইউজ করা হয়, এগুলো খুবই দেখতে ছোট থাকে, রোবাস্ট এন্ড রিলায়েবল। ঠিক আছে, এবং এর অপারেশনটা সবসময় রিলায়েবল, সবসময় এটা অপারেট করবে। যখনই ফল্টি হবে তখনই আমাদের সিস্টেমটা অপারেট করবে, যে তখনই রিলেটা আমাদের অপারেট করবে। কখনো এমন হবে না যে অপারেট করবে না, এরকম কখনো হবে না। সো এই স্পেশাল ফিচার্স গুলোর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনো পয়েন্টে জিজ্ঞেস করতে পারো। হ্যালো, জি স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। অ্যাপ্লিকেশনে
অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, এটা কোথায় ইউজ করা হয় এবং এর অ্যাডজাস্টমেন্ট কিভাবে করা হয়। অ্যাপ্লিকেশন বলতে আমরা এটা কোথায় ইউজ করি, এটা সাধারণত আমরা ওভার কারেন্ট প্রোটেকশন হিসেবে ইউজ করি, অর্থাৎ যেখানে শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য আমরা ইউজ করি, কারণ এটা ইনস্ট্যান্টেনিয়াস অপারেশন আমরা বললাম। অথবা এটাকে তুমি ইচ্ছা করলে টাইম ডিলের অপারেশন হিসেবে ইউজ করতে পারো। কিভাবে ইউজ করতে হয় টাইম ডিলের অপারেশন সেটাও বললাম। এর উপরে যদি আমরা একটা কপার ব্যান্ড পেঁচাই, আমাদের কি হবে, ফ্লাক্সটা কমে যাবে। ফ্লাক্সটা যদি কমে যায় তাহলে অপারেটিং ফোর্সটা কমে যাবে, ডিলেড অপারেশন হবে। সো ডেফিনিট টাইম ল্যাগ, একটা নির্দিষ্ট সময় পরেও এটাকে তুমি ইচ্ছা করলে অপারেট করাতে পারো, অথবা এটাকে আর্ট ফল্ট প্রোটেকশন হিসেবে ইউজ করতে পারো। আর্ট ফল্ট প্রোটেকশন, আর্ট ফল্ট প্রোটেকশন এন্ড ডিফারেন্সিয়াল প্রোটেকশনের জন্য আমাদের আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আমরা দেখবো যে আর্ট ফল্ট প্রোটেকশনের সময় এটা কিভাবে অপারেট করে এবং ডিফারেন্সিয়াল প্রোটেকশন হিসেবে কিভাবে অপারেট করে। সো আপাতত মনে রাখো 3 ধরনের সে প্রোটেকশন দেয়, ওভার কারেন্ট, ডেফিনিট টাইম ল্যাগ, ওভার কারেন্ট এন্ড আর্ট ফল্ট আর ডিফারেন্সিয়াল প্রোটেকশন। এই 3টা প্রোটেকশন সাধারণত সে দিয়ে থাকে। অ্যাডজাস্টমেন্ট অফ পিক আপ এন্ড রিসেট। এখন এই যে পিক আপ ভ্যালু এন্ড রিসেট ভ্যালু, এটা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি। আমরা স্ট্যাটিক রিলের অ্যাডজাস্টমেন্টটা দেখেছিলাম, কম্পিউটারের ইনপুটে যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা ভ্যারি করার মাধ্যমে তার ইনপুট বা থ্রেশহোল্ড ভ্যালু আমরা চেঞ্জ করে আমাদের আউটপুট যে ভোল্টেজটা সেটাকে আমাদের চেঞ্জ করতে পারি, অর্থাৎ তার পিক আপ সেটিংসটাকে আমরা চেঞ্জ করতে পারি। আর এক্ষেত্রে আমাদের কিভাবে পিক আপ সেটিংসটা চেঞ্জ করতে পারি সেটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের এই যে রিলেটা, এই রিলেটাকে আমরা ডিজাইনের সময় এর পিক আপ সেটিংসটাকে চেঞ্জ করতে পারি। অর্থাৎ এই যে আর্মেচারটা, এই আর্মেচারটা কোথায় আছে কানেক্টেড, এই ইলেকট্রোম্যাগনেটের সামনে। এই আর্মেচারের যে পজিশন, এই পজিশনটা যদি ইলেকট্রোম্যাগনেট থেকে দূরে নিয়ে যায়, এই ডিস্টেন্সটা অর্থাৎ এয়ার গ্যাপের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে যত বেশি বাড়াবো তত কি কম কারেন্ট লাগবে না তত বেশি কারেন্ট লাগবে অপারেট করানোর জন্য, বলতে পারবা। ডিস্টেন্সটা যদি বেশি হয়, কোন ডিস্টেন্সটা, এই এয়ার গ্যাপের মাঝখানে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যদি বেশি হয় তাহলে রিলেটা কি কম কারেন্টে অপারেট করবে না বেশি কারেন্টে অপারেট করবে। স্যার বেশি কারেন্ট অপারেট। বেশি কারেন্টে অপারেট করবে, কারণ ডিস্টেন্স যত বাড়বে অ্যাট্রাকশন ফোর্স তত বাড়াতে হবে। অ্যাট্রাকশন ফোর্স বাড়ানোর জন্য কি করতে হবে, কারেন্টের ভ্যালুটা বাড়াতে হবে, আর কারেন্টের ভ্যালু যত বাড়বে অ্যাট্রাকশন ফোর্স তত বাড়বে। তার মানে এই ডিস্টেন্সটাকে কিন্তু ভেরি করে আমরা কিন্তু তার কারেন্ট সেটিংসটাকে চেঞ্জ করতে পারি। আর্মেচারের পজিশনটাকে যদি খুব কাছে নিয়ে আসি তাহলে খুব অল্প কারেন্টে সে অ্যাট্রাক্ট করতে পারে। আর্মেচারের পজিশন যত দূরে নিয়ে যাব তত বেশি কারেন্টে সে অ্যাট্রাক্ট করবে। সো এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়েটা কি, আমাদের স্প্রিং এর যে স্ট্রেংথ, অর্থাৎ স্প্রিংটা যদি আমি হেভি ইউজ করি তাহলে কি হবে, স্প্রিং এর স্ট্রেংথ বাড়বে। স্প্রিং এর স্ট্রেংথ যদি বাড়ে তাহলে স্প্রিংটা যেহেতু আমাদের আর্মেচারের সাথে কানেক্টেড থাকে, সো এটাকে টানতে আমার বেশি কষ্ট করতে হবে। বেশি কষ্ট করতে হলে আমাদের কি করতে হবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা বাড়াতে হবে। কিভাবে বাড়াবো, সো কারেন্ট বাড়ায়। আর স্প্রিং এর স্ট্রেংথটাকে যদি কমাই তাহলে আমাদের কম কারেন্টে এটা অপারেট করবে। তার মানে স্প্রিং এর স্ট্রেংথটাকে ভ্যারি করার মাধ্যমেও কিন্তু আমরা কি করতে পারি, এর কারেন্ট সেটিংসটাকে চেঞ্জ করতে পারি। এই যে দুইটা টেকনিক বললাম আমরা, একটা হচ্ছে এয়ার গ্যাপটাকে চেঞ্জ করে অথবা স্প্রিং এর স্ট্রেংথ ভ্যারি করে, এটা হচ্ছে মেকানিক্যালি করতেছি আমরা। ইলেকট্রিক্যালি কিভাবে করতে পারি, ইলেকট্রিক্যালি করতে পারি আমরা ট্যাপিং করে। অর্থাৎ এই যে কয়েলটা দেখতে পাচ্ছ, এই যে এখানে কয়েল ইলেকট্রোম্যাগনেট, এই কয়েলটার নাম্বার অফ টার্নস যদি কমায়, নাম্বার অফ টার্নস কমালে কি হবে, আমাদের কারেন্ট বাড়বে, কারণ ভোল্টেজ কমবে কারেন্ট বাড়বে। আর নাম্বার অফ টার্নস বাড়ালে কি হবে, ভোল্টেজ বাড়বে কারেন্ট কমবে। তার মানে কম কারেন্টে অপারেট করবে না বেশি কারেন্টে অপারেট করবে সেটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, এই ট্যাপিং এর উপরে। কোন জায়গায় কোন পয়েন্টে আমি ট্যাপিং করতেছি। নাম্বার অফ টার্নস যদি কমাই তখন বেশি কারেন্টে অপারেট করবে, আর নাম্বার অফ টার্নস যদি বাড়ায় তখন আমাদের কম কারেন্টে অপারেট করবে। এই অ্যাডজাস্টমেন্টে কি বুঝতে পারছো, পিক আপ ভ্যালু এবং রিসেট ভ্যালু কিভাবে অ্যাডজাস্ট করা হয়। জি স্যার। আচ্ছা, আজকের লাস্ট যে টপিকসটা সেটা হচ্ছে কি আমাদের ব্যালেন্স বিম রিলে। এটা জাস্ট অপারেশনটা বলে আজকে আমাদের লেকচার শেষ করে দিচ্ছি। ব্যালেন্স বিম রিলেতে একটা বিম থাকবে, এখানে দেখতে পাচ্ছ নীল রঙের একটা বিম আছে, লম্বা একটা হরিজন্টাল বিম আছে। এই বিমের দুই মাথায় দুইটা প্লাঞ্জার টাইপ রিলে, একটু আগে আমরা প্লাঞ্জার টাইপ রিলে পড়লাম। সো এর দুই মাথায় দুইটা প্লাঞ্জার টাইপ রিলে আছে। সো দুইটা প্লাঞ্জার টাইপ রিলে, এতক্ষণ তো দেখলাম যে একটা প্লাঞ্জার টাইপ রিলে। সো এখানে আমাদের দুইটা প্লাঞ্জার টাইপ রিলে কোথায় কানেক্টেড, বিমের দুই মাথায়। ঠিক আছে, এই বিমটা ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ বোথ ডিরেকশনে মুভ করতে পারে। ক্লকওয়াইজও মুভমেন্ট হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও মুভমেন্ট হতে পারে। এই মুভমেন্টটা কোথায় হবে, কোন পয়েন্টে, বেস পয়েন্টটা কোনটা,
বেস পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে তার বেস বা পিভট বলি আমরা এটাকে। সো এই পিভটের উপরে বেস করে আমাদের এটা কিন্তু ক্লকওয়াইজ ডাইরেকশনেও বিমটা মুভ করতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনেও আমাদের বিমটা মুভ করতে পারে। সো দুইটা বিমের দুই মাথায় দুইটা প্লাঞ্জার টাইপ রিলে। এই প্লাঞ্জার টাইপ রিলের দুইটা, এখানে একটা কয়েল আছে যেটাকে আমরা বলতেছি অপারেটিং কয়েল, আর এটাকে আমরা বলতেছি রেস্ট্রেইনিং কয়েল। তার মানে আমাদের অপারেটিং কয়েলে আমাদের কারেন্ট দিতে হবে এখানে, আর রেস্ট্রেইনিং কয়েলে কারেন্ট দিতে হবে এখানে। এটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, এখানে কি আছে? এই বিমের শেষ মাথায় একটা নরমালি ওপেন কন্টাক্ট আছে। এই নরমালি ওপেন কন্টাক্টটা কোথায় গেছে? ট্রিপ সার্কিটে, যেখানে আমাদের ট্রিপ কয়েল এনার্জাইজড হবে, যেটা ব্যাটারির থ্রুতে কানেক্টেড হবে। আর এখানে হচ্ছে কি আমাদের স্প্রিং থাকবে একটা। স্প্রিংটা কেন থাকবে? যে নর্মাল হেলদি কন্ডিশনে বিমটা যেন স্ট্রেট পজিশনে থাকে, অর্থাৎ কোনো দিকে যেন এর মুভমেন্ট না থাকে। সো এই জন্য আমাদের এটাকে ব্যালেন্স করে রাখার জন্য এখানে একটা স্প্রিং থাকবে। এই স্প্রিংটা এই বিমটাকে ব্যালেন্স করে রাখার জন্য ইউজ করা হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলতেছি কি ব্যালেন্সড বিম রিলে। সো এটার অপারেশনটা কি? এটা একটা অ্যানিমেশন দিয়ে আমরা যদি দেখি তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। ধরো অপারেটিং কয়েল এটা, রেস্ট্রেইনিং কয়েল এটা। আমাদের অপারেট করাতে চাই রিলেটাকে। অপারেট করতে চাইলে আমাদের যেটা করতে হবে, অপারেটিং কয়েলে ধরো আমি কারেন্ট দিলাম 5 অ্যাম্পিয়ার, রেস্ট্রেইনিং কয়েলে কারেন্ট দিলাম আমাদের 4 অ্যাম্পিয়ার। তার মানে কোন কয়েলে কারেন্ট বেশি? আমাদের অপারেটিং কয়েলে কারেন্ট বেশি। তার মানে আমাদের ফোর্সটা কোন দিকে বেশি হবে? লেফট সাইডে ফোর্স বেশি হবে না রাইট সাইডে ফোর্স বেশি হবে, বলতে পারবা? রাইট সাইডে ফোর্স বেশি। কোন সাইডে? রাইট সাইডে। রাইট সাইডে। কারণ কি? কারণ এখানে কারেন্টের ভ্যালুটা বেশি। সো কারেন্টের ভ্যালু যদি বেশি হয় তাহলে অপারেটিং কয়েলের সাইডে আমাদের ফোর্সটা বেশি হবে। তার মানে এই সাইডে, অর্থাৎ প্লাঞ্জারটা তখন নিচের দিকে মুভমেন্ট হবে। কোন প্লাঞ্জারটা? রাইট সাইডে প্লাঞ্জারটা। তার মানে এটা কি ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে বলো তো? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যখন মুভমেন্ট হবে তখন বিমটা কোন দিকে মুভ করতেছে? ক্লকওয়াইজ। তার মানে নরমালি ওপেন কন্টাক্ট কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেল। সো নরমালি ওপেন কন্টাক্ট দেখো, এটা যখন বিমটা যখন নিচের দিকে মুভ করতেছে নরমালি ওপেন কন্টাক্ট ক্লোজ হয়ে যাচ্ছে। ক্লোজ হয়ে গেলে আমাদের কি হচ্ছে? আমাদের ক্লোজ হয়ে গেলে এই ক্লোজের সাথে কি কানেক্টেড? আমাদের এই ট্রিপ কয়েল কানেক্টেড, একটা ইন্ডিকেটর লাইট কানেক্টেড, আর একটা অ্যালার্ম সার্কিট কানেক্টেড। তার মানে সাথে সাথে কিন্তু আমাদের একটা ইন্ডিকেশন চলে আসতেছে যে ফল্ট হয়েছে সিস্টেম, এবং অ্যালার্ম বাজা শুরু হয়েছে, যেহেতু এটা ব্যাটারি থ্রুতে কানেক্টেড, এবং ট্রিপ কয়েল এনার্জাইজ হয়েছে, সার্কিট ব্রেকার ট্রিপ করছে। সো সার্কিট ব্রেকার যদি ট্রিপ করে তাহলে অপারেটিং কয়েলে কারেন্ট জিরো হয়ে যাবে। অপারেটিং কয়েলে কারেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে রিলেটা রিসেট হয়ে যাবে। রেস্ট্রেইনিং কয়েলে যদি আমরা 5 অ্যাম্পিয়ার কারেন্ট দেই, রেস্ট্রেইনিং কয়েলে কারেন্ট যদি অপারেটিং কয়েলে কারেন্টের থেকে বেশি হয় তাহলে এটা কোন দিকে মুভমেন্ট হবে বলো তো? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট যখন হবে তখন আমাদের দেখো এই বিমটা নিচে মুভ করতেছে লেফট ক্লকওয়াইজ ডাইরেকশনে। সো সেক্ষেত্রে আমাদের নরমালি ওপেন কন্টাক্ট আরো বেশি কি হয়ে যাবে? ডিসটেন্স বেড়ে যাবে। স্পেস বেড়ে যাবে, তার মানে আরো বেশি ওপেন হয়ে যাবে। তার মানে সে অপারেট করবেই না। তার মানে রেস্ট্রেইনিং কয়েলে কারেন্টের উপরে বেস করে আমাদের অপারেটিং এই রিলেটা অপারেট করবে। অর্থাৎ এর কারেন্ট সেটিংসটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? আমি যদি রেস্ট্রেইনিং কয়েলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে রাখি তাহলে অপারেট করার জন্য মিনিমাম কারেন্ট কত হবে বলো? অপারেটিং কয়েলে মিনিমাম কত কারেন্ট দিতে হবে? আমি যদি এখানে 4 অ্যাম্পিয়ার দিয়ে রাখি তাহলে কি এটা অপারেট করবে 4 অ্যাম্পিয়ারের নিচে অপারেট করবে? এখানে যদি 3 অ্যাম্পিয়ার থাকে অপারেট করবে? না স্যার। 4 অ্যাম্পিয়ার দিলে অপারেট করবে? না স্যার, 4 থেকে বেশি হতে হবে। 4 থেকে বেশি হতে হবে। তার মানে তার পিকআপ সেটিংসটাকে আমরা চেঞ্জ করতেছি কিসের মাধ্যমে? স্যার রেস্ট্রেইনিং কয়েলের কারেন্ট ইনজেক্ট করে, তাই তো? সো রেস্ট্রেইনিং কয়েলে কারেন্টের উপরে বেস করে আমাদের অপারেটিং রিলে অপারেট, মানে এই রিলেটা অপারেট করবে। সো রেস্ট্রেইনিং কয়েলে আমি যদি এই রিলেটাকে 10 অ্যাম্পিয়ার অপারেট করাতে চাই তাহলে আমি এই রিলে রেস্ট্রেইনিং কয়েলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে রাখবো। 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি দিয়ে রাখি তাহলে অপারেটিং কয়েলে যতক্ষণ না পর্যন্ত 10 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের রিলে কি অপারেট করবে? না স্যার। অপারেট করবে না। অপারেশনটা কি বুঝতে পারছো? জি স্যার। সো ওয়ার্কিং প্রিন্সিপালটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো কনফিউশন থাকে আমরা ডিসকাস করতে পারি, আদারওয়াইজ আজকে ক্লাস এই পর্যন্তই। তোমাদের নেক্সট উইকে তো মনে হয় Recording stopped. মিড টার্ম ব্রেক, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে মিড টার্ম ব্রেকের পরে আবার ইনশাআল্লাহ আবার ডিসকাস করব। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার।
আচ্ছা